কখনো কি খেয়াল করে দেখেছেন আমাদের চারপাশে কত শত জিনিস আসলে দেখতে একই রকম? ধরুন আপনার হাতের বইটা বা দরজার সামনে রাখা কোনো বাক্স, এমনকি যে ঘরটাতে আপনি বসে আছেন, এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা দারুণ জ্যামিতিক মিল আছে। তো চলুন আজ এই পরিচিত আকৃতির বাক্সটাকেই খুলে দেখি এর ভেতরে কি জ্যামিতি লুকিয়ে আছে। তাহলে ভাবুন তো, একটা বই, একটা ফার্স্ট এড বক্স আর একটা ঘরের মধ্যে আসল মিলটা কোথায়? আসলে এরা সবাই একই মৌলিক ত্রিমাত্রিক আকারের এক একটা রূপ। এই আলোচনায় আমরা ধাপে ধাপে এই আকারটাকেই বিশ্লেষণ করব, ঠিক যেন আমরা শূন্য থেকে একটা নিখুঁত বাক্স তৈরি করতে চলেছি। তো আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে? প্রথমে আমরা একটা সাধারণ বাক্স থেকে শুরু করে তার জ্যামিতিক পরিচয় জানব। এরপর এর গঠন দেখব, মাপব এর বাইরের আর ভেতরের অংশ, মানে ক্ষেত্রফল, আয়তন আর কর্ণ। আর সবশেষে দেখা করব এর একটা বিশেষ রূপ, ঘনকের সাথে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, বাক্স থেকে জ্যামিতি। চলুন এই অতি পরিচিত আকারটাকে এবার তার আসল নামে ডাকা যাক। জ্যামিতির ভাষায় একে আমরা বলি আয়তঘন বা কিউবয়েড। আর এর সংজ্ঞাটাও কিন্তু বেশ সোজাসাপটা। 6টা আয়তক্ষেত্রাকার তল দিয়ে তৈরি একটা ত্রিমাত্রিক জিনিস। তার মানে আমাদের চারপাশের ওই বই, বাক্স বা আলমারিগুলো আসলে এক একটা আয়তঘন। যে কোনো আয়তঘনকে ঠিকঠাক বুঝতে হলে তার 3টে মূল মাপ জানতেই হবে: দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। বলা যেতে পারে এই 3টে মাপই হলো এর ব্লুপ্রিন্ট, যা দিয়ে এর আসল আকারটা তৈরি হয়। বেশ, তাহলে একটা আয়তঘনের গঠন ঠিক কি দিয়ে তৈরি? মানে এর বিল্ডিং ব্লকগুলো কি? দেখুন, প্রত্যেকটা আয়তঘনের 3টে প্রধান উপাদান আছে। প্রথমত, এর 6টা সমান আয়তাকার তল বা ফেস আছে। দ্বিতীয়ত আছে 12টা ধার বা এজ। আর সবশেষে ঠিক 8টা কোণা বা শীর্ষবিন্দু, যেগুলোকে আমরা ভার্টেক্স বলি। ব্যাপারটা আরও সহজ করে বললে, ধার বা এজ হল সেই লাইনটা যেখানে দুটো তল এসে মেশে, আর শীর্ষবিন্দু বা ভার্টেক্স হল সেই কোণার পয়েন্টগুলো যেখানে ধারগুলো এসে মিলিত হয়। তো গঠন তো বোঝা গেল, এবার আয়তঘনটাকে মাপা যাক। চলুন শুরু করি বাইরে থেকে। আচ্ছা, সহজ করে ভাবলে একটা বাক্সকে র্যাপিং পেপার দিয়ে মুড়তে ঠিক কতটা কাগজ লাগবে? এই প্রশ্নের উত্তরটাই হল এর সমগ্র তলের ক্ষেত্রফল। এই মোট ক্ষেত্রফলটা বের করার একটা দারুণ উপায় আছে। ভাবুন তো, বাক্সটাকে যদি খুলে সমান করে বিছিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আমরা 6টা আলাদা আয়তক্ষেত্র পাব, তাই না? এই 6টা তলের ক্ষেত্রফল যোগ করলেই আমরা পেয়ে যাব আয়তঘনটার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। আর এর জন্য একটা ফর্মুলাও আছে: 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, এখানে 2 দিয়ে গুণ করা হচ্ছে কেন? কারণ প্রতিটি তলেরই একটা বিপরীত দিকে ঠিক একই আকারের তল থাকে, মানে এখানে আসলে 3 জোড়া সমান তলের হিসেব করা হচ্ছে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। ধরা যাক একটা আয়তঘনের দৈর্ঘ্য 40 সেমি, প্রস্থ 25 সেমি আর উচ্চতা 15 সেমি। তো প্রথমে আমরা মাপগুলো আলাদা করে নিলাম। এবার ফর্মুলাতে শুধু মানগুলো বসিয়ে দিই, মানে 2 গুণ 40 গুণ 25 প্লাস 40 গুণ 15 প্লাস 25 গুণ 15। আর এটা হিসেব করলে উত্তর আসছে 3950 বর্গ সেন্টিমিটার। একদম সোজা। বেশ, বাইরের মাপ তো হয়ে গেল, এবার ভেতরের দিকে তাকানো যাক। এখানে দুটো প্রশ্ন কিন্তু খুব জরুরি। 1, বাক্সটার ভেতরে মোট কতটা জায়গা আছে? আর 2, এর ভেতরে সবচেয়ে লম্বা যে জিনিসটা রাখা যাবে সেটা ঠিক কতটা লম্বা হতে পারে? প্রথম প্রশ্নটার উত্তর হল এর আয়তন বা ভলিউম, মানে এই বস্তুটা আসলে কতটা জায়গা দখল করে আছে। আর আয়তঘনের আয়তন বের করার ফর্মুলাটা তো ভীষণ সহজ। শুধু এর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে একসাথে গুণ করে দিলেই হবে, ব্যাস, আর কিছুই না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নটায়। বাক্সের ভেতরে সবচেয়ে লম্বা যে সোজা কাঠিটা রাখা সম্ভব, তার দৈর্ঘ্য কত হবে? এই ধাঁধার উত্তরটাই হল আয়তঘনটির কর্ণ বা ডায়াগোনাল। ভাবার চেষ্টা করুন, বাক্সের নিচের তলের এক কোণা থেকে একটা রেখা ঠিক এর মাঝখান দিয়ে গিয়ে ওপরের তলের উল্টো দিকের কোণায় মিশেছে। এই রেখাটার দৈর্ঘ্যই হল কর্ণ। আর এর দৈর্ঘ্য মাপার সূত্রটা হল √ দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ যোগ উচ্চতার বর্গ। ব্যাপারটা বেশ মজার, তাই না? এটা আসলে পিথাগোরাসের উপপাদ্যেরই একটা 3D ভার্সন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন আয়তঘনের একটা খুব স্পেশাল রূপের সাথে পরিচিত হওয়া যাক, একটা নিখুঁত প্রতিসম বাক্স।
যখন কোনো আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এই তিনটেই সমান হয়ে যায় তখন সেই বিশেষ আয়তঘনকেই আমরা বলি ঘনক বা কিউব, আর তখন এর প্রত্যেকটা তলেই হয়ে যায় একটা নিখুঁত বর্গক্ষেত্র। আর এখানেই জ্যামিতির আসল মজাটা লুকিয়ে আছে। দেখুন, আয়তঘনের জন্য যে ফর্মুলাগুলো একটু জটিল ছিল, ঘনকের ক্ষেত্রে সেগুলো কত সহজ আর সুন্দর হয়ে গেছে। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, ধরা যাক এ, তাই সূত্রগুলো অনেক সরল হয়ে যায়। একটা উদাহরণ দিই, যেমন ধরুন সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের তো 6টা তলই সমান বর্গক্ষেত্র, আর প্রতিটার ক্ষেত্রফল হলো a স্কোয়ার। তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? খুব সহজ, 6a স্কোয়ার। জ্যামিতির এই সরলীকরণটা সত্যি অসাধারণ। তাহলে সবশেষে বলা যায়, আয়তঘনককে বোঝা মানে কিন্তু শুধু একটা আকৃতিকে জানা নয়, এটা আসলে ঘনক এবং আমাদের চারপাশের পৃথিবীকে গড়ে তুলেছে এমন আরও অনেক জ্যামিতিক আকার বোঝার মূল চাবিকাঠি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই মুহূর্তে যদি নিজের চারপাশে একটু তাকানো যায়, তাহলে এমন কতগুলো জিনিস চোখে পড়বে যেগুলো আসলে এক একটা আয়তঘন বা ঘনক? একবার খুঁজে দেখলেই হয়তো উত্তরটা পেয়ে বেশ অবাক হতে হবে।